প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি বীজগণিতের তৃতীয় অধ্যায়ের 3.5 অনুশীলনী যে সমস্যাগুলো আছে এটি নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে শ্রেণী পাঠদানে তোমাদের 3.1 থেকে 3.4 পর্যন্ত এগুলো হয়ে গেছে। দেখো 3.5-এ কি আছে। 3.5-এ আছে বাস্তব সমস্যা সমাধানে বীজগাণিতীয় সূত্র গঠন ও প্রয়োগ। তাহলে দেখো, দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকি। এই সমস্যাগুলো সাধারণত ভাষাগতভাবে বর্ণনা করা থাকে। ওই সমস্যাগুলোকে আমরা বীজগাণিতিক সমীকরণ গঠন করে বা সূত্র প্রয়োগ করেও সমাধান করতে পারি। এই সমস্যা সমাধানে করতে কিছু কিছু ধাপ অতিক্রম করতে হয়। প্রথমত, সমস্যাটাকে ভালোভাবে বুঝতে হয় এবং কি অজ্ঞাত রাশি আছে এবং কি চাওয়া হয়েছে তা বুঝতে হয়। দ্বিতীয়ত, অজ্ঞাত রাশিকে একটি চলকের মাধ্যমে প্রকাশ করতে হয় এবং তৃতীয়ত, সমস্যাটি পূর্ণ পর্যবেক্ষণ করে ওই চলকের মাধ্যমে সমস্যাটিকে কয়েকটি বীজগাণিতিক রাশিতে পরিণত করতে হয়। ওই বীজগণিতের রাশির সাহায্যে সমীকরণ গঠন করতে হয়, তারপরে সমাধান করে অজ্ঞাত রাশির মান বের করেই আমরা সমস্যার সমাধান পেয়ে থাকি। তাহলে দেখো, বাস্তব সমস্যার সমাধানে বিভিন্ন সূত্র ব্যবহার হয়ে থাকে। যেমন সময় ও দূরত্ব বিষয়ক সমস্যার সমাধানে যদি ঘন্টায় গতিবেগ v হয়, সময় t হয় আর দূরত্ব d হয়, তাহলে d = vt। এটা একটা সূত্র। আবার আমরা বিনিয়োগ সংক্রান্ত মুনাফার ক্ষেত্রেও কিছু কিছু সূত্র প্রয়োগ করে থাকি। যেমন মূলধন যদি p হয়, মুনাফার হার আর, সময় n, মোট মুনাফা i, চক্রবৃদ্ধি মুনাফা c হয়, তাহলে কি তোমরা অবশ্যই এইটে পাটিগণিতের ক্ষেত্রে এই সমস্যার সমাধানগুলো করেছ। তাহলে সরল মুনাফা i = p n r, চক্রবৃদ্ধি মুনাফা c = p × 1 + r হোল পাওয়ার n - p। এই দুইটা সূত্র প্রয়োগ করে আমরা সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার সংক্রান্ত সমস্যাগুলোও করতে পারি। আচ্ছা দেখো, এখন আমরা সমস্যাগুলোকে একটি সমাধান দেখাই। অনুশীলনী 3-এর তোমার বইয়ের 17 নম্বর সমস্যাটা দেখো। এখানে বলছে
বনভোজনে যাওয়ার জন্য ৫,৭০০ টাকায় একটি বাস ভাড়া করা হলো এবং শর্ত হলো যে প্রত্যেক যাত্রী সমান সংখ্যক ভাড়া বহন করবে। ৫ জন যাত্রী না যাওয়ায় মাথাপিছু ৩ টাকা বৃদ্ধি পেল। বাসে কতজন যাত্রী গিয়েছিল? এখন দেখো এই সমস্যাটা যদি আমরা সমাধান করি, এখানে অজ্ঞাত রাশিটা কি? অজ্ঞাত হলো বাসে কতজন যাত্রী গিয়েছিল, আর কিছু শর্ত আছে। বাস ভাড়া ৫,৭০০, আবার ৫ জন যাত্রী অনুপস্থিত থাকায় ৩ টাকা বৃদ্ধি পেল। তাহলে দেখো এই সমস্যাটা আমরা সমাধান করি। ধরি বাসে যাত্রী গিয়েছিল X জন। এখন মোট বাস ভাড়া আমার কত আছে? ৫,৭০০, আর যাত্রী সংখ্যা ধরলাম X। তাহলে মোট বাস ভাড়াকে যদি আমি যাত্রী সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে প্রত্যেক যাত্রীর ভাড়া পাবো। তাহলে প্রত্যেক যাত্রীর ভাড়া কত? ৫,৭০০ ভাগ X টাকা। কিন্তু ৫ জন যাত্রী অনুপস্থিত থাকলো, অর্থাৎ যাওয়া থেকে বিরত থাকলো। তাহলে সকল যাত্রী যদি যেত, যাত্রী সংখ্যা কত হতো? যদি সব যাত্রী বাসে যেত তাহলে যাত্রী সংখ্যা হতো X প্লাস 5 জন। বাস ভাড়া কিন্তু একই। তখন প্রত্যেক যাত্রীর ভাড়া কত? ৫,৭০০ ভাগ X প্লাস 5 টাকা। এখন দেখো ৫ জন যাত্রী না যাওয়ায় তাদের প্রত্যেকের ভাড়া কত টাকা বেড়ে গেছে? ৩ টাকা। তাহলে কোথায় টাকা বেশি? একজন যাত্রীর টাকা কোথায় বেশি? যেখানে যাত্রী সংখ্যা বেশি সেখানে টাকা কম, আর যেখানে যাত্রী সংখ্যা কম সেখানে টাকা বেশি। তাহলে ৫,৭০০ ভাগ X প্লাস 5, এখানে একজন যাত্রীর টাকার পরিমাণটা কম, আর ৫,৭০০ ভাগ X, এখানে একজন যাত্রীর টাকার পরিমাণটা বেশি। তাহলে এইটা থেকে এটা কত বেশি? ৩ টাকা। তাহলে প্রশ্ন মতে ৫,৭০০ ভাগ X মাইনাস ৫,৭০০ ভাগ X প্লাস 5 ইকুয়াল টু 3। এখন এটাকে আমরা ক্যালকুলেশন করি। তাহলে লসাগু কত? X ইন্টু X প্লাস 5। তাহলে ৫,৭০০ প্লাস ২৮,৫০০ বিয়োগ ৫,৭০০X। তাহলে দেখো আমরা আড়াআড়িভাবে গুণ করলাম। 3x ইন্টু X প্লাস 5 ইকুয়াল টু ২৮,৫০০। এখন দেখো X স্কোয়ার প্লাস 5x ইকুয়াল টু ৯,৫০০। উভয় পক্ষকে কি করছে? থ্রি দ্বারা ভাগ করে। এখন দেখো তাহলে কত হইলো? X স্কোয়ার প্লাস 5x মাইনাস ৯,৫০০ টাকা। এটাকে যদি আমরা মিডিল ফ্যাক্টর করি তাহলে কি আসে? X স্কোয়ার প্লাস 100x মাইনাস 95x মাইনাস ৯,৫০০ ইকুয়াল টু 0। তাহলে x কমন, x প্লাস 100 মাইনাস 95x, 5 কমন, x প্লাস 100। তাহলে কত হলো? x প্লাস 100 ইন্টু x মাইনাস 95 ইকুয়াল টু 0।
অতএব হয় এক্স প্লাস 100 ইকুয়াল টু 0, এক্স সমান কত মাইনাস 100, অথবা এক্স মাইনাস 95 ইকুয়াল টু 0, অতএব এক্স সমান 95। এখন দেখো এখানে আমরা এক্স এর দুইটা মান পাইছি, একটা মান ধনাত্মক আর একটা হলো ঋণাত্মক। এক্স যেহেতু যাত্রী সংখ্যা, তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস 100 গ্রহণযোগ্য নহে, কারণ যাত্রী সংখ্যা ঋণাত্মক হয় না। তাহলে আমি বাসে যাত্রী গিয়েছিল ধরেছিলাম কি এক্স, অতএব বাসে যাত্রী গিয়েছিল ছিল 95 জন। আশা করি তোমরা এই সমস্যার সমাধানটা বুঝতে পারছো। এই প্রশ্নটা কিন্তু অন্যভাবে থাকতে পারে, সেটা হলো তোমার বাসে কতজন যাত্রী গিয়েছিল এবং প্রত্যেকের ভাড়া চাইতে পারে। তখন ওই যে 5700-কে যদি 95 দ্বারা ভাগ করি আমরা প্রত্যেক যাত্রীর ভাড়া পাবো। অথবা বলতে পারে যে বনভোজনে আগ্রহী যাত্রীর সংখ্যা কত, তাহলে আমরা 5 জন যাত্রী যেহেতু বনভোজনে যায় নাই, 95-এর সাথে 5 যোগ করে দিলেও আমরা বনভোজনে আগ্রহ যাত্রী সংখ্যা পেয়ে যেতে পারি। আশা করি জিনিসটা বুঝতে পারছো। দেখো শিক্ষার্থীরা, আমি আরেকটা সমস্যার সমাধান করছি, তোমাদের বইয়ের 27 নম্বর প্রশ্নটা। এই সমস্যা কি আছে দেখো, 4% মুনাফায় কোনো টাকার 2 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 1 টাকা হলে মূলধন কত? এখানে আমার মূলধনটা হলো কি অজ্ঞাত রাশি। তাহলে সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমরা দুইটা সূত্র দেখাই আসছি কিছুক্ষণ আগে। সরল মুনাফা যদি আই হয়, আই ইকুয়াল টু কত পি আর এন, আর চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফা যদি সি হয়, সি ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর হোল পাওয়ার এন মাইনাস পি। তাহলে দেখো ধরি মূলধন পি সমান এক্স টাকা, দেওয়া আছে মুনাফার হার আর সমান কত 4%। এটাকে সাধারণ ভগ্নাংশ নিয়ে আসছি 25/1 এবং সময় এন সমান কত 2 বছর। অতএব সরল মুনাফা আই ইকুয়াল টু পি আর এন, পি এর মান এক্স ধরছি, এক্স ইন্টু এন 2 ইন্টু 25/1 টাকা সমান 2x/25 টাকা। এটা আমি পাইলাম কি সরল মুনাফা। আবার চক্রবৃদ্ধি মুনাফা সি ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর হোল পাওয়ার এন মাইনাস পি। পি এর মান আছে এক্স ইন্টু 1 প্লাস আর এর মান 1/25, এন এর মান 2 হোল স্কোয়ার মাইনাস এক্স। এটাকে ক্যালকুলেশন করলে আসে 676x/625 মাইনাস এক্স। তাহলে 676x মাইনাস 625x, এটা হবে কি টাকা। তাহলে 625/51x টাকা। এটা পাইলাম কত চক্রবৃদ্ধি মুনাফা। আর আমার কাছে আছে সরল মুনাফা কত 2x/25 টাকা।
বলছে সরল ও চক্রবৃদ্ধির মুনাফার পার্থক্য বলতে চক্রবৃদ্ধির মুনাফাটা বড়, সরল মুনাফা ছোট। তাহলে দুইটার বিয়োগফল প্রশ্ন মতে 51x by 625 minus twice x by 25 equal to 1। এটাকে আমরা ক্যালকুলেশন করি। এখন লসাগু কত? 625। তাহলে 51x মাইনাস 25 দ্বারা ভাগ করলে 25, 25 দুগুণে 50, 50x ইকুয়াল টু 1। x বাই 625 ইকুয়াল টু 1। অতএব x সমান কত? 625। এক্সটা আমরা কি ধরছি? মূলধন। অতএব মূলধন $625 টাকা। আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়েছে না। এখন দেখো, আমরা 3.5-এর সমস্যাগুলো দেখালাম। নেক্সট ক্লাস আমরা 3-1 থেকে নিয়ে 3-5 পর্যন্ত সমন্বিত অধ্যায়ের যে সৃজনশীল প্রশ্নগুলো আছে, তোমাদের বইয়েও আছে, 3-4টা প্রশ্ন আছে, ওই প্রশ্নের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবে। আশা করি তোমরা বুঝতে পারবে। আর যেহেতু সময় কম, তাই গণিতের অনেক কিছু বলার ক্ষেত্রেও বলা যায় নাই। আশা করি কোনো সমস্যা যদি তোমাদের হয়, যোগাযোগ করলে আশা করি সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা রেখেই আজকে শেষ করছি।